সিনেমার ইতিহাসে ৯০ দশক এক বিচিত্র অধ্যায়। একদিকে সালমান শাহের ধূমকেতুর মতো আগমন, যার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এক নতুন রেনেসাঁ এসেছিল। অন্যদিকে অশ্লীলতা ও ফর্মুলা সর্বস্ব তার বাণিজ্যিক ফাঁদে পড়ে ধুঁকতে থাকা এক রুগ্ন শিল্প। এই রৌদ্রছায়ার দশকেই আমরা পেয়েছিলাম রূপালী পর্দার কয়েকজন কিংবদন্তি নায়িকাকে, যেমন মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা। তাদের কেন্দ্র করে বহু সিনেমা সুপারহিট হয়েছে। দর্শকরা তাদের নামে হলে ভিড় করেছে, তাদের হাসি কান্নায় একাত্ম হয়েছে। কিন্তু এই খ্যাতির আলোর নিচে ছিল এক গভীর অন্ধকার, এক শৈল্পিক অতৃপ্তি। প্রাপ্ত তথ্য সেই দরজাই খুলে দেয়। ৯০-এর নায়িকারা প্রায় সবাই বলেছেন, যে চরিত্রে অভিনয়ের সুযোগ আছে সে চরিত্রই স্বপ্নের। এই একটি বাক্যই বলে দেয় তারা যা করেছিলেন এবং যা করতে চাইছিলেন তার মধ্যে ব্যবধান আকাশ পাতাল। তাদের অধিকাংশ সময় সাদামাটা চরিত্রে কাজ করতে হতো। এই সাদামাটা চরিত্রটি হলো বাণিজ্যিক সিনেমার সেই ছাঁচে ফেলা নারী, যার কাজ মূলত নায়কের প্রেমিকা হওয়া, কয়েকটি গানে নাচা, বিপদে পড়ে নায়কের হাতে উদ্ধার পাওয়া, অথবা সর্বোচ্চ গেলে পরিবারের সম্মান রক্ষার্থে আত্মত্যাগ করা। এই চরিত্রগুলোর নিজস্ব কোনো স্বর ছিল না কোনো মনস্তাত্ত্বিক জটিলতা। তারা ছিলেন গল্পের অলংকার, চালিকা শক্তি নন। এই অলংকার হয়ে থাকার অতৃপ্তি থেকেই জন্ম নিয়েছিল তাদের স্বপ্নের নারী চরিত্রের তালিকা। তারা চেয়েছিলেন প্রকৃত অভিনেত্রী হয়ে ওঠার জন্য আলাদা কোনো চরিত্র। সেই তালিকাটি বিশ্লেষণ করলেই বোঝা যায় নায়িকারা কেবল খ্যাতি বা জনপ্রিয়তায় সন্তুষ্ট ছিলেন না, তারা ছিলেন ক্ষুধার্ত, এক তীব্র শৈল্পিক ক্ষুধায় কাতর। এই ভিডিওতে আমরা সেই স্বপ্নের চরিত্রগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব, কেন এই বিশেষ চরিত্রগুলোই তাদের টেনেছিল। শিশিরস্নাত নায়িকা শাবনূর উল্লেখ করেছিলেন সুচিত্রা সেন অভিনীত দ্বীপ জেলে যায় সিনেমার চরিত্রটির কথা। এটি কোনো সাদামাটা পছন্দ নয়, বরং অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ একটি নির্বাচন। শাবনূর ৯০-এর দশকে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। সালমান শাহর সঙ্গে তার জুটি ছিল রূপকথার মতো। তার অভিনীত স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, আনন্দ অশ্রু, দুই নয়নের আলো প্রতিটি সুপারহিট। এই সিনেমাগুলোতে তিনি ছিলেন কুইন্টেন্সিয়াল বাঙালি প্রেমিকা। তিনি কেঁদেছেন, ভালোবেসেছেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু এই চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক গভীরতা কতটুক ছিল? এবার আসা যাক দ্বীপ জেলে যাই এর রাধা চরিত্রের কথায়। অসিত সেন পরিচালিত এই ছবিতে সুচিত্রা সেন একজন সাইকিয়াট্রিক নার্স। তার কাজ হলো মানসিক রোগীদের সঙ্গে মমতাময়ী অভিনয়ের মাধ্যমে তাদের সুস্থ করে তোলা। কিন্তু এই অভিনয় করতে গিয়েই ঘটে বিপত্তি। এক রোগীর চিকিৎসা করতে গিয়ে তিনি সত্যিই তার প্রেমে পড়েন এবং রোগীর আরোগ্য লাভের পর তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শাবনূর কেন এই চরিত্রটি স্বপ্নে দেখতেন? কারণ রাধা চরিত্রটি অভিনয়ের এক জটিল আধার। এটি এমন এক নারীর গল্প যে তার পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত আবেগের মাঝে সূক্ষ্ম রেখায় হাঁটতে গিয়েই খেই হারিয়ে ফেলে। এই চরিত্রে গ্ল্যামার নেই, আছে তীব্র মানসিক যন্ত্রণা ও সূক্ষ্ম অভিনয়ের অকল্পনীয় সুযোগ। এই একটি পছন্দই প্রমাণ করে শাবনূর তার শিশিরস্নাত ইমেজের বাইরে বেরিয়ে একটি পরিপূর্ণ অভিনেত্রী হয়ে উঠতে চেয়েছিলেন। বাংলা চলচ্চিত্রে মৌসুমীর আগমন ছিল এক সতেজ বাতাস। কিয়ামত থেকে কিয়ামত দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী পারিবারিক ও সামাজিক ঘরানার চলচ্চিত্রে তার মিষ্টি ও সাবলীল অভিনয়ের জন্য দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু তার পছন্দের চরিত্রগুলোই ইঙ্গিত দেয় তিনি কেবল মিষ্টি চরিত্রে আটকে থাকতে চাননি। তার পছন্দ রুচি ও চেতনার গভীরতা নির্দেশ করে। তিনি দুটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার কিন্তু সমানভাবে জটিল চরিত্রের কথা বলেছেন। এক নম্বরে আছে সোফিস চয়েস, মেরিল স্ট্রিপ। অ্যালান জে পাকুলার এই ছবিতে মেরিল স্ট্রিপের সোফি চরিত্রটির অভিনয় জগতের এক এভারেস্ট। সোফি একজন পলিশ অভিবাসী, যিনি হলোকাস্টের বিভীষিকা থেকে বেঁচে ফিরেছেন। তাকে ক্যাম্পে তার দুই সন্তানের মধ্যে একজনকে মৃত্যুর জন্য বেছে নিতে বাধ্য করা হয়েছিল। এই চয়েস বা পছন্দের স্মৃতি তাকে আমৃত্যু তাড়া করে বেড়ায়। মৌসুমী কেন এই অন্ধকারাচ্ছন্ন ট্রমা ক্রিস চরিত্রটিকে পছন্দ করলেন? কারণ সোফি হলো অভিনয়ের চূড়ান্ত পরীক্ষা। একই সাথে দুর্বলতা, শক্তি, অতীত, বর্তমান, অপরাধবোধ ও বেঁচে থাকার আকুতি সবকিছুই ধারণ করতে হয়। এটি প্রমাণ করে তিনি নিজেকে কেবল দেশীয় গণ্ডিতে নয়, বরং বৈশ্বিক মানের একজন অভিনেত্রী হিসেবেই কল্পনা করতেন। ২ নম্বরে শেষের কবিতা লাবণ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা লাবণ্য বাংলা সাহিত্যের অন্যতম আইকনিক নারী চরিত্র। লাবণ্য কেবল সুন্দরী নয়, সে প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন, আত্মসচেতন ও আধুনিক। অমিত রায়ের সঙ্গে তার সম্পর্ক কেবল প্রেমের নয়, বরং বুদ্ধিবৃত্তি ও দার। লাবণ্য সেই নারী ভালোবাসার নস্টালজিয়ার চেয়ে বাস্তবতার কঠিন মাতৃতে পা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ৯০-এর দশকে বাংলা সিনেমায় লাবণ্যের মতো ধূসর, জটিল, বাস্তববাদী এবং প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রে দেখা পাওয়াই যেত না। মৌসুমীর এই পছন্দটি বলে দেয় তিনি প্রচলিত নায়িকা ইমেজের বাইরে গিয়ে একজন নারীর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, যে নারী চিন্তা করতে পারে, দর্শন নিয়ে কথা বলতে। পূর্ণিমা ও পপির পছন্দ দুটিও অত্যন্ত কৌতূহলোদ্দীপক। পূর্ণিমা
যিনি স্নিগ্ধ হাসি ও মিষ্টি চেহারার জন্য মিষ্টি মেয়ে হিসেবে পরিচিত, এবং পপি, যিনি গ্ল্যামার ও আকর্ষণীয় উপস্থিতির পাশাপাশি কারাগার, মেঘের কোলে রোদের মতো ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। তারা দুইজনই এমন দুটি চরিত্রকে বেছে নিয়েছেন যা নায়িকা বা গ্ল্যামারের পরিচালিত ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। পূর্ণিমার পছন্দ গুড্ডি। ঋষিকেশ মুখার্জির গুড্ডি একটি মেটা সিনেমা। জয়া ভাদুরী অভিনীত গুড্ডি এক স্কুল পড়ুয়া কিশোরী যে ফিল্ম স্টার ধর্মেন্দ্রর অন্ধভক্ত। পরে তাকে সিনেমা জগতের পেছনে একটি কঠিন বাস্তবতা দেখানো হয়। পূর্ণিমা কেন এই চরিত্রটিকে পছন্দ করলেন? কারণ গুড্ডি চরিত্রটি স্টারডম বা তারকা খ্যাতির ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে। গুড্ডি চরিত্রটি তাকে সেই সুযোগ দিত যেখানে একজন তারকার চোখ দিয়ে ভক্তের মনস্তত্ত্ব, একজন ভক্তের চোখ দিয়ে তারকার জীবনের অসরতা, এই দুইয়ের অভিনয় করতে পারতেন। এটি একটি ডি-গ্ল্যামারাইজ চরিত্র যা অভিনয়ে সূক্ষ্ম কারুকাজ দাবি করেন। পপির পছন্দ সাদমা শ্রীদেবী। বালু মহেন্দ্রের সাদমা ছবিটি তামিল ছবি মুন্ড্রা পিরাইয়ের রিমেক। শ্রীদেবীর ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়। এই ছবিতে শ্রীদেবী এক নারীর চরিত্রে অভিনয় করেন যে এক দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং মানসিকভাবে 7 বছরের শিশুর স্তরে ফিরে যায়। পপি কেন এই চরিত্রটি খুঁজতেন? কারণ সাদমা নেহালাতা চরিত্রটি একজন অভিনেত্রীর জন্য সর্বোচ্চ চ্যালেঞ্জ। এখানে কোনো মেকআপ নেই, গ্ল্যামার নেই, নায়িকা সুলভ আচরণ নেই, আছে শুধু এক নিষ্পাপ শিশুর আচরণ। পপি এই চ্যালেঞ্জটি নিতে চেয়েছেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন তিনি কেবল গ্ল্যামারাস নন, তিনি একজন জাত অভিনেত্রীও বটে, যিনি নিজের ইমেজ পুরোপুরি মুছে ফেলে একটি চরিত্রের সাথে মিশে যেতে পারেন। ভিডিওর শেষ অংশটিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। 90-এর নায়িকারা যখন সুচিত্রা সেন, মেরিল স্ট্রিপ বা শ্রীদেবীর মতো বৈশ্বিক আইকনদের চরিত্রে স্বপ্ন দেখতেন, তখন এখানকার নায়িকারা স্বপ্ন দেখেছেন 90-এর দশকের দুটি চরিত্রের আনন্দ অশ্রুর দোলা এবং তোমাকে চাইয়ের নদী। মজার বিষয় হলো এই দুটি চরিত্রই শাবনূরের করা। এটি একটি চক্র পূর্ণ করে। কেন এই দুটি চরিত্রই এত কাঙ্ক্ষিত? বাণিজ্যিক সাফল্য ও আইকনিক স্ট্যাটাস। এই দুটি সিনেমাই 90-এর দশকের সবচেয়ে সফল এবং আইকনিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম। এই চরিত্রগুলো করে শাবনূর যে আকাশচুম্বী জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছিলেন তা যে কোনো নায়িকার কাছেই ঈর্ষণীয়। অর্জনযোগ্য স্বপ্নের চরিত্র। সোফিস চয়েস বা দীপজেলে জায়ের মতো চরিত্রগুলো আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে কিছুটা অবাস্তব বা দূরবর্তী স্বপ্ন, কিন্তু দোলা বা নদী হলো সেই চরিত্র যা আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রির ফর্মুলার মধ্যে থেকে একজন নায়িকাকে অভিনয়ের সর্বোচ্চ সুযোগ করে দিয়েছে। এটি সাদামাটা চরিত্রের মধ্যে থেকেও অসাদামাটা হয়ে ওঠার এক নিখুঁত উদাহরণ। স্বয়ং পপি ও পূর্ণিমা এই চরিত্রগুলোর প্রশংসা করেছেন। পূর্ণিমা তোমাকে চাই নদী চরিত্রকে যে কোনো নায়িকাদের জন্য বিশেষ চরিত্র বলেছেন। এটি দেখায় যে তারা যেমন বিশ্ব সিনেমার দিকে তাকিয়েছিলেন, তেমনি নিজেদের সমসাময়িক ভালো কাজগুলোকে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করেননি। দোলা বা নদী হলো সেই বিন্দু যেখানে বাণিজ্যিক সাফল্য এবং শৈল্পিক সন্তুষ্টি এক জায়গায় মিলিত হয়েছিল। 90-এর দশকের সেই নায়িকাদের স্বপ্নের তালিকাটি কেবল তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, এটি ছিল তৎকালীন বাংলা সিনেমার সীমাবদ্ধতার এক নীরব সমালোচনা। শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমারা জানতেন যে তাদের আরো অনেক কিছু দেওয়ার আছে। তারা জানতেন যে অভিনয় কেবল গ্ল্যামার বা প্রেমের সংলাপে সীমাবদ্ধ নয়, এটি মনস্তত্ত্ব, দর্শন, বাস্তবতা এবং জটিল মানবিক আবেগের অন্বেষণ। তারা হয়তো তাদের স্বপ্নের সেই চরিত্রগুলোতে অভিনয় করার সুযোগ পাননি, কিন্তু সেই স্বপ্ন দেখতে পারার মধ্যেই তাদের শিল্পী সত্তার সার্থকতা নিহিত। তারা সাদামাটা চরিত্রে কাজ করেও দর্শকদের হৃদয়ে স্থায়ী হয়েছেন, যা তাদের প্রতিভারই প্রমাণ। কিন্তু তাদের অতৃপ্ত আত্মা আমাদের একটি প্রশ্ন দিয়ে যায়, আমরা কি আমাদের সেরা প্রতিভাগুলোকে ব্যবহার করতে পেরেছিলাম? এই প্রশ্ন রেখেই আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হলো। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর এই 4 জনের ভিতরে আপনার সবচেয়ে পছন্দের নায়িকাকে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।